কি অবস্থা সবার? সবাইকে আবার স্বাগত জানাই আমাদের পরিমাপ অধ্যায়ের আজকের 3 নম্বর পর্বে। আজকে আমরা 3 নম্বর পর্বে 23 থেকে অনুশীলনীর অঙ্ক 23 থেকে 28 পর্যন্ত করব, ঠিক আছে? 28 পর্যন্ত আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে যে আমাদের ম্যাথটা আছে 23 নম্বর ম্যাথটা, এখানে কি বলছে দেখো। এখানে বলছে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি রাস্তা পথ আছে। প্রতি বর্গমিটারে 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? হ্যাঁ, প্রথমে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগান, ঠিক আছে? এটা হলো আমাদের 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট বাগানটা, ঠিক আছে? এবং কি বলছে বাগানের ভিতরে চারদিকে, তাহলে বাগানের এটা হলো পুরাটা বাগান। বাগানের ভিতরের চারদিকে কি করছে 4 মিটার করে, সব দিকে চারদিকে 4 মিটার করে কি রাখছে, পথ রাখছে। এটা হলো পথ, হ্যাঁ। আর এটা হলো এখন ওই যে পথের ভিতরে যা আছে এটাই তো এখন বাগান, মানে পুরাটাই বাগান ছিল। বাগানের ভিতরে আবার 4 মিটার করে পথ ছিল, ঠিক আছে? এখন বলছে প্রতি বর্গমিটারে 7.25 টাকা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত। মানে এই পথটাকে বাঁধাবে প্রতি বর্গমিটার কত করে লাগতেছে 7.25 টাকা, তাহলে টোটাল খরচটা কত এটা বের করতে বলছে আমাদের। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা করতে পারি হলো দেয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার। এই যে এটা বাগানের দৈর্ঘ্য ছিল 80 মিটার এবং প্রস্থ ছিল 60 মিটার। এই 60 মিটার, তাহলে আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করতে পারি। এই যে টোটালটার ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার করলে কি হবে, বর্গমিটারে চলে আসবে। হ্যাঁ, কত আসবে, 6-8 আর এই একটা শূন্য আর একটা শূন্য, দুইটা শূন্য, মানে 48-এর পর দুইটা শূন্য, তাহলে কি হবে 4800 বর্গ মিটার। এটা কি আয়তকার, এই পুরো আয়তকার বাগানটার কি ক্ষেত্রফল। এখন যদি আমরা দেখি পথ বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য, এই যে এই দিক থেকে দৈর্ঘ্য কি, এই দৈর্ঘ্যের এই দিক থেকে 4 মিটার বাদ দিছি এবং এই দিক থেকে 4 মিটার বাদ দিছি, কিসের জন্য, পথের জন্য। হ্যাঁ, তাহলে 4 মিটার যদি বাদ দেই তাহলে কি হবে, টোটাল দৈর্ঘ্য ছিল 80 মিটার, বিয়োগ 4 গুণ 2 মানে 2 গুণ 4 সমান 8। 80 থেকে 8 বিয়োগ দিলে কত, 72 মিটার। তাহলে এই টোটালটা কি আছে 72 মিটার। পথ বাদে 72 মিটার আছে বাগান। হ্যাঁ, এবং পথ বাদে আয়তাকার বাগানের প্রস্থ, তাহলে প্রস্থ থেকেও কি করছি 4 মিটার 4 মিটার বাদ, মানে 60 থেকে 2 গুণ 4 মানে 8 মিটার বাদ দিছি। তাহলে 60 বিয়োগ 8 তাহলে কত, 52 মিটার। এই যে এখন এই যে এই একটুক যে জায়গা আছে, এই একটুক জায়গা কত, 52 মিটার, ঠিক আছে? সুতরাং এখন আমরা কি করতে পারি, পথ বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, মানে এই যে পথ বাদে আয়তাকার বাগান আছে এই বাগানটার কি করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। পথ বাদে কত পাইছি, দৈর্ঘ্য 72 এবং প্রস্থ কত পাইছি 52। 72 গুণ 52 করলে কত পাবো, 3744 বর্গমিটার, ঠিক আছে? এখন দেখো কি করতে পারি, এই যে টোটাল যে আয়তকার বাগানের ক্ষেত্রফল পাইছি এটার থেকে এই ভিতরের যে পথ বাদে যে ক্ষেত্রফলটা পাইছি এটুকু বাদ দিলেই কি আমরা পথের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই না? সুতরাং পথের ক্ষেত্রফল সমান ওই যে টোটাল আয়তকার বাগানের ক্ষেত্রফল 4800 বর্গমিটার বিয়োগ পথ বাদে আয়তকার বাগানের ক্ষেত্রফল 3744 বর্গমিটার করলে কত হবে, 1056 বর্গমিটার, ঠিক আছে? এটা হলো কি পথের ক্ষেত্রফল। এই যে পথের ক্ষেত্রফল হলো কি এটা। হ্যাঁ, সুতরাং এখন কি বলছে দেখো, প্রতি বর্গমিটারে 7.25 টাকা ধরে পথ বাঁধানোর খরচ কত। হ্যাঁ, এখন বলছি 1 বর্গমিটারে পথ বাঁধাতে খরচ হয় কত, 7.25 টাকা। সুতরাং 1056 যে পথের ক্ষেত্রফল পাইছি ওই বর্গমিটারে পথ বাঁধাতে কত খরচ হবে, বেশি হবে। তাহলে কি করার লাগবে, গুণ করার লাগবে। সুতরাং 1056 বর্গমিটার পথ বাঁধাতে খরচ হয় 2.75 গুণ 1056। এটার গুণ করলে কত আসতেছে, 7656 টাকা, ঠিক আছে? তাহলে এই টোটাল পথটাকে যদি আমরা বাঁধাতে চাই কত আসবে, প্রতি বর্গমিটারে 7.25 টাকা খরচ হয়, কত আসবে 7656 টাকা আসবে, ঠিক আছে? তাহলে কি করছি আমরা, প্রথমে টোটাল আয়তকার বাগানের ক্ষেত্রফল বের করছি, তারপর পথ বাদে বাগানের ক্ষেত্রফল বের করছি, তারপর দুইটা বিয়োগ দিচ্ছি, বিয়োগ দিলে আমরা পথের ক্ষেত্রফল পাই দিতেছি। তোমার 1 বর্গমিটার বাধাইতে তোমার 7.25 টাকা লাগে। সুতরাং ওই যে 1056 যত বের করছি পথের ক্ষেত্রফল, ওইটা বাধাইতে কত লাগবে, 7656 টাকা। এটা করছি, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। আমাদের নেক্সট ম্যাথ কি বলছে দেখো, নেক্সট ম্যাথ বলছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চা চাই। হ্যাঁ, 28,900 লিটার পানি ধরে। হ্যাঁ, তারপর এর ভিতরে দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.50 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে, ঠিক আছে? এখন চৌবাচ্চাটা কি,
চৌবাচ্চার গভীরতা দিয়ে দিছে, এটা হলো তোমার 2.5 বর্গ মিটার, হ্যাঁ 5 মিটার। আর চৌবাচ্চাটার বর্গাকৃতি মানে এই যে চৌবাচ্চাটার তল, এটা হলো কি চৌবাচ্চার তল, এই তলটা কি বর্গাকৃতি, এই তলটা বর্গাকৃতি, ঠিক আছে। আর তাহলে তল যদি বর্গাকৃতি হয় তাহলে কি উপরের খোলা, এটা কি খোলা, খোলাটাও বর্গাকৃতির, খোলা তো আর লাগবে না, কারণ খোলার মধ্যে তার পাত সীসার পাত বসাবে না, বসাবে হলো এই যে একটা দেয়াল, এই আরেকটা দেয়াল, এই আরেকটা দেয়াল, এবং এই যে সামনের দেয়াল, 4 দেয়াল, এবং এই যে তল, হ্যাঁ এই তল টোটাল কয়টা জায়গায় বসাবে, সীসার পাত বসাবে 5টা জায়গায়, 4টা দেয়াল এবং তল, তল সহ 5টা জায়গায় কি করবে ভিতরের দিকে, ঠিক আছে, বলছে কি ভিতরের দিকে সীসার পাত লাগাবে। এখন কি করা লাগবে তাহলে দেখো, আমাদের টোটাল যে আয়তন বা টোটাল যে ক্ষেত্রফল এটা বের করার লাগবে, তাই না, টোটাল ক্ষেত্রফল বের করার লাগবে। তাহলে কি দেখো তো আমরা ক্ষেত্রফল কেমনে বের করব, আমাদের শুধু গভীরতা দিয়ে দিছে, হ্যাঁ চৌবাচ্চার কি দিয়েছে গভীরতা দিয়েছে, এবং কি দিছে পানি ধরে এত লিটার, মানে ওই চৌবাচ্চার আয়তনও দিয়ে মানে বের করতে পারবো এই পানি ধরার থেকে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি দেখো, দেয়া আছে বর্গাকৃতি চৌবাচ্চার গভীরতা এই যে এটা 2.5 মিটার, এবং চৌবাচ্চার পানি ধরে 28,900 লিটার, ঠিক আছে। তো এই যে 28,900 লিটার পানি ধরে, এটা চৌবাচ্চার আয়তনের সমান পানি ধরে, তাই না। তো এখান থেকে আমরা কি করতে পারি, চৌবাচ্চার আয়তনটা বের করতে পারি, তারপর চৌবাচ্চার আয়তন থেকে আমরা কি বলে ক্ষেত্রফল বের করতে পারবো। আর আমরা জানি 1000 লিটার পানি ধরে 1 ঘন মিটারে, ঠিক আছে, 1000 লিটার পানি ধরে কি 1 ঘন মিটারে, সুতরাং 1 লিটার পানি ধরে সমান 1/1000 ঘন মিটারে। সুতরাং কি 28,900 লিটার পানি ধরবে কত, 1 গুণ 28,900 ভাগ 1000 ঘন মিটারে। এটাকে যদি আমরা ভাগ করি, এই 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 দুইটা শূন্য কাটা, তাহলে 289 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই তাহলে কত আসবে, 28.9 ঘন মিটার। তার মানে কি এই চৌবাচ্চাটার আয়তন কত, 28.9 ঘন মিটার, ঠিক আছে। চৌবাচ্চার আয়তন 28.9 ঘন মিটার, সুতরাং চৌবাচ্চার আয়তন 28.9 ঘন মিটার। বুঝতে পারছো কিভাবে চৌবাচ্চার আয়তন বের করছি, পানি ধরে এত লিটার 28,900 লিটার, ওইখান থেকে মানে চৌবাচ্চার পুরো আয়তনের সমান পানি ধরে। আর আমরা কি জানি 1000 লিটারে পানি ধরে 1 ঘন মিটারে, তাহলে এখান থেকে 28,900 লিটার পানি ধরবে কি কত ঘন মিটার, 28.9 ঘন মিটারে। এখন দেখো আমরা কি লিখতে পারি, চৌবাচ্চার আয়তন সমান 28.9 ঘন মিটার, বা আয়তনটা কি লিখতে পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি ক্ষেত্রফল, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা লিখলাম, ইন্টু গভীরতা লিখলাম 28.9 ঘন মিটার, বা ক্ষেত্রফল সমান কি লিখতে পারি, গভীরতাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। আর গভীরতা সমান কত, 2.5 মিটার, 28.9 মিটার থেকে যদি আমরা 2.5 মিটার ভাগ দেই কত আসবে, 11.56 বর্গ মিটার, ঠিক আছে। এটা কি আসছে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি আসছে, ক্ষেত্রফল কিসের, ওই যে চৌবাচ্চার তলার ক্ষেত্রফলটা আসছে, ঠিক আছে। এখন ধরি, এখন চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি না, তাই না। এখন আমরা কি করব, ধরি বর্গাকার চৌবাচ্চার তলার 1 বাহুর দৈর্ঘ্য ক মিটার, ঠিক আছে। তাহলে সুতরাং বর্গাকার, যেহেতু বর্গাকার তলাটা কি এই যে বলে দিচ্ছে বর্গাকৃতি, হ্যাঁ, তাহলে বর্গাকার তলাটার 1 বাহুর দৈর্ঘ্য যদি ক মিটার হয়, তাহলে বর্গাকার তলার ক্ষেত্রফল কত হবে, ক স্কয়ার, মানে বাহু স্কয়ার, 1 বাহুর স্কয়ার, তাই না। তাহলে বর্গাকার চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত পাইছি আমরা, ক স্কয়ার, আর ওইখানে কি পাইছি, বর্গাকার তলার ক্ষেত্রফল কত পাইছি, 11.56। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে ক স্কয়ার সমান 11.56 বর্গ মিটার, ঠিক আছে। মানে এই তলার ক্ষেত্রফল ক স্কয়ার পাইছি, আর ওইখানেও পাইছি কি ক্ষেত্রফল 11.56 বর্গ মিটার। তো এখান থেকে আমরা তলার 1 বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো, তাই না। তাহলে তলার 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে বা ক সমান কি করা লাগবে, ক যদি বের করতে চাই তাহলে এদিকেও বর্গমূল করবো, এদিকেও বর্গমূল করবো, ক আর স্কয়ার আর বর্গমূলে কাটা, তাহলে ক, আর 11.56 কে যদি আমরা বর্গমূল করি কত আসবে, 3.4 মিটার। মানে তলার 1 বাহুর দৈর্ঘ্য 3.4 মিটার। তাহলে দেখো তলার যদি এই 1 বাহুর দৈর্ঘ্য যদি 3.4 মিটার হয় 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে এই যে দেয়ালটা, সামনের যে দেয়ালটা, এই দেয়ালের দৈর্ঘ্য কত, এই দেয়ালের দৈর্ঘ্যটাও 3.4 মিটার, তাই না। আর প্রস্থ কত হবে, প্রস্থ হবে তোমার এই যে উচ্চতার সমান, হ্যাঁ উচ্চতার সমান প্রস্থ হবে, উচ্চতার সমান প্রস্থ হবে। তার মানে এখন আমরা এক দেয়ালের কি ক্ষেত্রফল বের করতে পারি, হ্যাঁ। তাহলে সুতরাং চৌবাচ্চার 1 বাহুর দৈর্ঘ্য, চৌবাচ্চারই যে এক দেয়াল, দেয়ালের 1 বাহুর দৈর্ঘ্য কত পাবো 3.4 মিটার, এবং প্রস্থ কত পাবো 2.5 মিটার। সুতরাং চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল, এক দেয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং 4 দেয়ালের ক্ষেত্রফল কি হবে, 4 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, 4 গুণ দৈর্ঘ্য কত পাইছি 3.4, আর প্রস্থ কত 2.5। ওই উচ্চতাটা এখন কি হিসেবে কাউন্ট হবে, উচ্চতাটা এখন প্রস্থ হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে, দেয়ালের ক্ষেত্রে। তাহলে এটা যদি আমরা গুণ করি, ক্যালকুলেশন করি, কত পাবো 34 বর্গ মিটার, 3.4 গুণ 2.5 এবং 4 গুণ করলে কত হবে
34 বর্গমিটার। তাহলে এটা কি 34 বর্গমিটারটা কি 4 দেয়ালের টোটাল, এই দেয়াল, ওই পাশের ডান পাশের দেয়াল, বাম পাশের দেয়াল এবং পিছনের দিকের দেয়াল, টোটাল 4 দিকের দেয়ালের ক্ষেত্রফল কত পাইছি আমরা 4 বর্গমিটার। ঠিক আছে, সুতরাং আমাদের কি লাগবে, সীসার পাত বসাবো কোথায় কোথায়, 4 দেয়ালে, সামনে, ডানে, বামে, পিছনে এবং তলায়। তলায় আমরা কি সীসার পাত বসাবো। সুতরাং কত, চৌবাচ্চার তলা এবং 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে তাহলে 11 চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত পাইছি 11.56 এবং 4 দেয়ালের ক্ষেত্রফল কত পাইছি 34। এই দুইটা যোগ করলে কি আমরা টোটাল যে ক্ষেত্রফলে আমরা সীসা বসাবো, সীসার পাত বসাবো, টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো 45.56 বর্গমিটার। ঠিক আছে, এখন বলছে 1 বর্গমিটার সীসার পাত লাগাতে কত খরচ হয় 12.50 টাকা। সুতরাং 1 বর্গমিটার সীসার পাত যদি খরচ হয় 12.50 টাকা, তাহলে 45.56 বর্গমিটার কি বেশি লাগবে, তার মানে কি করব, গুণ করব। সুতরাং 45.56 বর্গমিটারের সীসার পাত লাগাতে খরচ হয় সমান 45.56 গুণ 12.50 টাকা, করলে কত আসবে 569.5 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো কি করছি আমরা এখানে, আমরা করছি হলো প্রথমে এই যে চৌবাচ্চার তলাটার কি করছি ক্ষেত্রফল বের করছি, প্রথমে চৌবাচ্চার আয়তন থেকে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল বের করছি। ঠিক আছে, এই যে চৌবাচ্চার আয়তন ছিল লিটারে, এটাকে আমরা ঘনমিটারে বের করছি, তারপর ঘনমিটার থেকে আমরা ক্ষেত্রফল গুণ গভীরতা জানি আয়তন, এটা 28.9, ওখান থেকে আমরা ক্ষেত্রফল বের করছি, গভীরতা দিয়ে আয়তনকে ভাগ দিলে আমরা কি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, এটা কি তলার ক্ষেত্রফল। ঠিক আছে, তলার ক্ষেত্রফল যদি এটা পাই তাহলে তলার 1 বাহুর দৈর্ঘ্য মিটার ধরছি, তাহলে সুতরাং কি হবে তলার ক্ষেত্রফল কি হবে কয় স্কয়ার, তাহলে কয় স্কয়ার সমান কি এটা লিখতে পারি প্রশ্ন মতে, আমরা কয় স্কয়ার সমান এটা লিখলাম, বা ক সমান এটা বের করলাম 3.4 মিটার। সুতরাং চৌবাচ্চার 1 বাহুর দৈর্ঘ্য 3.4 মিটার, তাহলে তলার মানে চৌবাচ্চার তলার দৈর্ঘ্য যদি 1 বাহুর দৈর্ঘ্য 3.4 মিটার হয়, মানে তলা সমানই তো তোমার ইয়া লাগবে না, কি বলে দেয়াল লাগবে, তাহলে দেয়ালের দৈর্ঘ্য 3.4 মিটার হবে। তাহলে দেয়ালের প্রস্থটা কি হবে, দেয়ালের প্রস্থটা হবে কি তোমার যে গভীরতা দিয়ে দিছে 2.5 মিটার। তাহলে এখন আমরা কি করতে পারি, এক দেয়ালের ক্ষেত্রফল বের করতে পারি, এক দেয়ালের ক্ষেত্রফল বের করতে পারলে 4 দেয়ালও সমান, মানে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে 4 দেয়ালের জন্য 4 গুণ ওই যে দেয়ালের দৈর্ঘ্য গুণ দেয়ালের প্রস্থ করলে আমরা কি 4 দেয়ালের ক্ষেত্রফল পাচ্ছি এটা। তাহলে টোটাল ক্ষেত্রফল জন্য আমরা কি করব, চৌবাচ্চার তলা এবং 4 দেয়ালের ক্ষেত্রফল যোগ করব, যোগ করলে টোটাল ক্ষেত্রফল পাচ্ছি। আর 1 বর্গমিটারে সীসার পাত লাগাতে 12.50 টাকা খরচ হবে। সুতরাং কি 45 যে টোটাল বর্গ ক্ষেত্রফল পাইছি কি 45.56 বর্গমিটার, ওইখানে সীসার পাত লাগাতে খরচ হবে কি 45.56 গুণ 12.50 টাকা, করলে 569.5 টাকা। এটাই কি আমাদের টোটাল খরচ হবে ওই চৌবাচ্চায় ভিতরের দিকে সীসার পাত লাগাতে। ঠিক আছে, তারপর যদি আমরা নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথটা কি বলছে দেখি। নেক্সট ম্যাথটা বলছে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, মানে এটা হলো 26 মিটারটা কি দৈর্ঘ্য আর এই 20 মিটারটা কি প্রস্থ। ঠিক আছে, ওই ঘরের মেঝের, হ্যাঁ। তারপর কি বলছে 4 মিটার লম্বা এটা একটা দৈর্ঘ্য ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর, মানে একটি মাদুরের দৈর্ঘ্য দিছে 4 মিটার আর প্রস্থ দিছে 2.5 মিটার, কয়টি দিয়ে মেঝে সম্পূর্ণ ঢাকা যাবে, হ্যাঁ কয়টি লাগবে, কয়টি মাদুর লাগবে এই সম্পূর্ণ মেঝেটাকে ঢাকতে। তাহলে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল বের করবো আমরা দৈর্ঘ্য প্রস্থ, আর এই যে একটি মাদুরের ক্ষেত্রফল বের করবো। সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল থেকে একটি মাদুরের ক্ষেত্রফল বাদ দিলেই মানে ভাগ করলে কি কতটা কি লাগবে মাদুর লাগবে এটা আমরা পেয়ে যাবো। তারপর কি বলছে প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে। এখন যতটা মাদুর আমরা পাবো এর সাথে আমরা কি একটা মাদুর 200 টাকা খরচ হলে তাহলে ওই অতগুলো মাদুরের দাম কত হবে এটা আমরা বের করতে পারবো। সুতরাং আমরা কি করবো দেখো, দেয়া আছে ঘরের মেঝের দৈর্ঘ্য 26 মিটার এবং প্রস্থ কি দিছে 20 মিটার এবং মাদুরের দৈর্ঘ্য কি দিছে 4 মিটার, একটা মাদুরের দৈর্ঘ্য এবং প্রস্থ কি দিছে 2.5 মিটার। সুতরাং এখন ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা বের করতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 26 গুণ 20 করলে কত হবে 520 বর্গমিটার। এটা কি মেঝের ক্ষেত্রফল টোটাল। ঠিক আছে, তারপর দিছে তারপর আমরা কি করতে পারি মাদুরের ক্ষেত্রফল বের করবো, তাই না। মাদুরের দৈর্ঘ্য গুণ মাদুরের প্রস্থ 4 গুণ 2.5 বর্গমিটার করলে কত আসতেছে 10 বর্গমিটার। এখন আমরা মেঝের ক্ষেত্রফল পাইছি 520 বর্গমিটার, এটার থেকে যদি আমরা একটা মাদুরের ক্ষেত্রফল ভাগ করি তাহলে কি আমরা টোটাল কতগুলো মাদুর লাগবে আমরা পেয়ে যাবো, তাই না। তাহলে সুতরাং সম্পূর্ণ মেঝে ঢাকতে মাদুরের প্রয়োজন হবে মেঝের ক্ষেত্রফল ভাগ মাদুরের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল কত 520 আর মাদুরের ক্ষেত্রফল কত একটা 10, তাহলে কত 520 যদি 10 দিয়ে ভাগ দিই আসবে কত 52টি। কতটি মাদুর লাগবে আমাদের 52টি। ঠিক আছে, এখন বলছে প্রতিটি মাদুরের দাম মানে একটি মাদুরের দাম 200 টাকা,
সুতরাং একটি মাদুরের দাম যদি 200 টাকা হয়, সুতরাং 52টি মাদুরের দাম কি হবে? বেশি হবে। তাহলে 200 সাথে 52 গুণ হবে, সুতরাং 52টি মাদুরের দাম 200 গুণ 52 করলে কত আসবে? 10,400 টাকা। সুতরাং সম্পূর্ণ মেঝে ঢাকতে মোট 10,400 টাকা খরচ হবে। ঠিক আছে, 10,400 টাকা খরচ হবে। আর কতটি মাদুর লাগবে? 52টি মাদুর লাগবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা কি করছি? তাহলে আমাদের মাদুর লাগবে 52টি, আর টাকা কত খরচ হবে? প্রত্যেকটা মাদুরের জন্য 200 টাকা হলে 10,400 টাকা। ঠিক আছে, তারপর আমরা যদি নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথ কি বলছে দেখি। নেক্সট ম্যাথ বলছে 26 নম্বরটা, একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। এই যে একটি বইয়ের দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার। এই যে প্রস্থ হলো কি 18 সেন্টিমিটার। ঠিক আছে, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। এই যে এখানে এগুলো কি পৃষ্ঠা। ঠিক আছে, পৃষ্ঠার সংখ্যা কত আছে? 200। ঠিক আছে, আর বলছে কি কাগজের প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। এখন দেখো কি এখানে পৃষ্ঠার পাতাটা কি, দেখো তো আমরা দেখি। এখানে পৃষ্ঠা হলো, এখানে এই যে দেখো, এইটা হলো এটার এই এক পাশ এক পাশ, দুইটা পৃষ্ঠা, তাই না? এই দুইটা পৃষ্ঠা মিলে কি একটা পাতা। এইটা হলো ধরো 1 নম্বর পৃষ্ঠা, এটা হলো 1 নম্বর পৃষ্ঠা, এই দিকটা হলো 1 নম্বর পৃষ্ঠা, আর এই দিকটা হলো কি তোমার 2 নম্বর পৃষ্ঠা। এই দুইটা পৃষ্ঠা মিলে কি একটা পাতা, তাই না? আমরা কিন্তু এখানেই ভুল করি। ঠিক আছে, এখানে বলছে 200টি পৃষ্ঠা আছে। কি বলছে? 200টা পৃষ্ঠা আছে এবং একটা পাতার কি পুরুত্ব 0.1 মিলিমিটার দিছে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো দেয়া আছে বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার এবং পৃষ্ঠার সংখ্যা কত? 200। সুতরাং পাতার সংখ্যা কি হবে? দেখো দুইটা পৃষ্ঠা মিলে কি হইতেছে? একটা পাতা হইতেছে। সুতরাং পাতার সংখ্যা হবে 200 ভাগ 2 সমান 100টি, যেহেতু এক পাতা সমান কি 2 পৃষ্ঠা আমরা দেখলাম, তাই না? এক পাতা সমান মানে পাতার সংখ্যা কতটা হইলো তাইলে? 100টা। আর একটা পাতার পুরুত্ব কি দিছে? একটা পাতার পুরুত্ব দিছে 0.1 মিলিমিটার। সুতরাং 100টা পাতার পুরুত্ব কি হবে? একটি পাতার কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। সুতরাং 100টি পাতার কাগজের পুরুত্ব কি হবে? গুণ হবে, বেশি হবে। 0.1 গুণ 100 করলে কত হবে? এই দশমিক জন্য এই শূন্য কাটা যাবে, তাহলে 1 হবে। 1 এর সাথে 10 গুণ করলে 10। তাহলে 10 কিসে আসবে? মিলিমিটারে, তাই না? 10 কিসে আসছে? মিলিমিটারে। হ্যাঁ, এখন এগুলা দৈর্ঘ্য আর প্রস্থ কিসে আছে? আয়তন বের করতে বলছে বইটির। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর কি লাগবে? এই যে আমাদের উচ্চতা, হ্যাঁ এটা হলো উচ্চতা বইয়ের, এই উচ্চতাটা লাগবে। কারণ উচ্চতা আমরা কাগজের পুরুত্ব থেকে উচ্চতাটা পাইছি, এই যে পুরুত্বটাই কি এখন আমাদের উচ্চতা। হ্যাঁ, পুরা বইয়ের উচ্চতাটা পাইছি 10 মিলিমিটার। এখন এটাকে আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে নেব। তাহলে মিলিমিটারে আছি আমরা, কই আছি? মিলিমিটার। মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে যাবো, মানে উপরের দিকে যাবো, তাই না? উপরের দিকে গেলে কি করা লাগবে? মিলিমিটার থেকে সেন্টিমিটার গেলে এক স্টেপ যাচ্ছি, এক স্টেপ উপরে গেলে 10 দিয়ে গুণ করা লাগবে, মানে 10 দিয়ে ভাগ করা লাগবে, সরি। উপর থেকে নিচ থেকে উপরে গেলে কি করা লাগে? 10 দিয়ে ভাগ করা লাগে, তাই না? তো আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 কে যদি 10 দিয়ে ভাগ করলে কি সেন্টিমিটার চলে আসবে? 10 দিয়ে 10 ভাগ করলে 1 আসবে, 1 সেন্টিমিটার। তাহলে এই যে টোটাল বইটার যে উচ্চতা বা পুরুত্ব, এটা কত? তোমার 1 সেন্টিমিটার। এখন আমরা উচ্চতাটাও পাই গেছি, তাই না? এখন কি করতে পারি? আমরা বইটির আয়তন নির্ণয় করতে পারি। তাহলে বইটির আয়তন সমান কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব বা উচ্চতা। এই যে বইটির পুরুত্ব বা উচ্চতা এটা। তাহলে দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার, প্রস্থ কত? 18 সেন্টিমিটার, আর পুরুত্ব বা উচ্চতা কত পাইছি আমরা? 1 সেন্টিমিটার। তাহলে এইগুলোর গুণ করলে কত পাবো আমরা? ঘন সেন্টিমিটার পাবো 450 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, বইটির আয়তন আমরা নির্ণয় করতে পারছি। সুতরাং বইটির আয়তন হবে কত? 450 ঘন সেন্টিমিটার। বুঝতে পারছি আমরা? ঠিক আছে, আমরা ভুল করি কই? যে পৃষ্ঠার সংখ্যাটাকে আমরা পুরুত্ব দিয়ে গুণ দিয়ে দিই। পৃষ্ঠার সংখ্যা কিন্তু পুরুত্ব হবে না। দুইটা পৃষ্ঠা মিলে কি একটা পাতা, আমাদের পাতার পুরুত্ব দিছে। ওই পাতার পুরুত্ব একটা পাতার জন্য যদি 0.1 মিলিমিটার হয়, তাহলে পাতার সংখ্যা আমরা বের করছি 100টি। দুইটা পৃষ্ঠায় একটা পাতা, মানে 200 পৃষ্ঠায় 100টা পাতা। তাহলে 100টি পাতার পুরুত্ব হবে 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার। তাহলে ওই পুরুত্বটাই কি? আমাদের বইয়ের উচ্চতা, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে আমরা কি বইটার কি আয়তন পেয়ে যেতেছে। ঠিক আছে, তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ কি বলছে দেখি। নেক্সট ম্যাথ বলছে এটা। নেক্সট ম্যাথ বলছে কি দেখো, 27 নম্বর ম্যাথটা। একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের গভীরতা 3 মিটার। হ্যাঁ,
পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দিতেছে। তার মানে আমরা কি পুকুরের আয়তন বের করতে পারবো। হ্যাঁ, তারপর বলছে একটি পানির মোটর দ্বারা পুকুরটির পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? ঠিক আছে, তার মানে ওই আয়তনের সমান পুকুরে পানি আছে। ঠিক আছে, আমরা এখান থেকে যে আয়তন বের করবো, ওই আয়তনের সমান পুকুরে পানি আছে, মানে পুকুরটা সম্পূর্ণ পুকুরই কি আছে? পানি আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? আগে পুকুরের আয়তনটা বের করি। ঠিক আছে, আগে পুকুরের আয়তন যদি বের করি, দেখো পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং গভীরতা 3 মিটার। সুতরাং পুকুরের আয়তন কি হবে? 32 গুণ 20 গুণ 3 করলে কত হবে? 1920 ঘনমিটার। এটা কি পুকুরের আয়তন। হ্যাঁ, এখন কি বলছে? প্রতি সেকেন্ডে একটি মোটর কি করতে পারে? 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। হ্যাঁ, তাহলে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে ওই মোটরটার কত? 1 সেকেন্ড। আমাদের বের করতে বলছে কি পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে, তাই না? পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে আমরা সময় বের করবো। তাহলে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে ওই মোটরটা কি 1 সেকেন্ডে। সুতরাং সুতরাং কি হবে? সুতরাং 1 ঘনমিটার, এখানে হবে 1, এখানে হবে 1। হ্যাঁ, আর এখানে হবে 1920। সুতরাং 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে, হ্যাঁ, কত লাগবে? 1 ভাগের 0.1, 1 ভাগের 0.1 সেকেন্ড, তাই না? 1 ভাগের 0.1 সেকেন্ড। 0.1 ঘনমিটার পানি সেচতে যদি 1 সেকেন্ড লাগে, তাহলে 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে কি 1 ভাগের 0.1 সেকেন্ড। সুতরাং কি? সুতরাং তোমার 1920 ঘনমিটার, এই যে আমরা পুকুরের আয়তন পাইছি, ওই পুকুরের আয়তন সমান পানি আছে, ওই আয়তনের পানি সেচতে সময় লাগবে, মানে 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে 1 গুণ 1920 ভাগের 0.1 সেকেন্ড। তাহলে এটা যদি আমরা করি কি আসবে? দেখো এখানে যদি 10 দিয়ে গুণ দেই, তাহলে এই উপরেও 10 দিয়ে গুণ দিব। এখানে 10 দিয়ে গুণ দিছি কেন? 0.1টারে পূর্ণ সংখ্যা করার জন্য। 0.1 এর সাথে 10 দিয়ে গুণ দিলে কত হবে? 1 হবে। তাহলে 1920 এর সাথে 10 দিয়ে গুণ দিলে কত হবে? 19,200। 19,200 যদি আমরা 1 দিয়ে ভাগ দিই 19,200 হবে। এটা কিসে আসছে? আমাদের সেকেন্ডে আসছে। কিসে আসছে? সেকেন্ডে আসছে। এখন আমরা কি করবো? আমরা সেকেন্ডে রাখলে হবে না। সেকেন্ডে রাখলে কি বোঝা যাচ্ছে আসলে কতটা সময় লাগতেছে? আমরা একটু ক্যালকুলেশন করে দিই, যাতে সহজেই অন্যজন বুঝতে পারে যে আসলে কত সময় লাগতেছে, মানে ঘন্টাটা কত লাগতেছে। হ্যাঁ, 19,200 সেকেন্ডকে যদি আমরা প্রথমে মিনিটে নেই, কি করবো? 60 দিয়ে ভাগ দিব। 60 দিয়ে যদি আমরা ভাগ দিই কত আসবে? মিনিটে আসবে। মানে আমরা জানি কি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ দিব। 60 দিয়ে যদি ভাগ দিই 19,200কে, কত আসবে? 320 মিনিট। হ্যাঁ, আমরা একটু ক্যালকুলেশন করে দেখবো কত আসবে। 320 মিনিট। এখন 320 মিনিটটাকে যদি আমরা কি করি ঘন্টায় নেই, আমরা জানি কি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে আবার 60 দিয়ে আমরা ভাগ দিব। 60 দিয়ে 320কে আমরা ভাগ দিই, দেখো 60 গুণ 5 মানে 300। 300 মানে 5 ঘন্টা, আর বাকি থাকে কত? 20। 320 এর মধ্যে 300 ঘন্টা, মানে 300 আমরা ভাগ দিই 60 দিয়ে, 5 ঘন্টা আসবে, আর বাকি থাকবে 20 মিনিট, মানে 5 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, 320কে আমরা 60 দিয়ে ভাগ দিলে কত আসবে? 5 ঘন্টা 20 মিনিট। তাহলে সুতরাং পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগতেছে আমাদের? 5 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করছি? আমরা প্রথমে ওই পুকুরটার আয়তন বের করছি। ঠিক আছে, পুকুরটার আয়তন বের করছি। তারপর কি করছি? 0.1 ঘনমিটার পানি সেচতে 1 সেকেন্ড লাগে, তাহলে 1 ঘনমিটারের জন্য বের করছি 1 ঘনমিটার কত সেকেন্ড লাগবে এটা বের করছি। তাহলে তারপর কি করছি? 1920 যে ঘনমিটার পুকুরের আয়তন বের হয়েছে, ওই পুকুরের আয়তন সমানে কি পানি আছে, তাহলে ওই আয়তনটার পুরো আয়তনের পানিটা সেচতে কত সেকেন্ড লাগবে ওইটা বের করছি। ওইটা বের করার পর ওইটাকে আমরা সেকেন্ডে বের করছি। সেকেন্ড থেকে আমরা মিনিটে নিছি, মিনিট থেকে আমরা ঘন্টায় আনছি। ঠিক আছে, ঘন্টায় কত আসছে? 320 ভাগের 60 করলে 5 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, কেমনে দেখো 60 দিয়ে আমরা 320 ভাগ দেই, আরেকবার দেখাই দিই। 32-এর মধ্যে যাবে না, ডিরেক্ট কত? আচ্ছা ধরো 0 আর এই 0 যদি আমরা কাইটা দিই প্রথমেই, তাহলে 6 আর এখানে থাকবে 32। তাহলে 30-এর মধ্যে 6 গেলে 5 বার, 5 6 30। আর এই যে এখন আমরা যদি এই 0 আনি, এইদিকেও 0 আনি, তাহলে বাকি থাকে কত? 20। এখানে 20, তার মানে এইটা হবে ভাগফলটা হবে কি 5 ঘন্টা, আর এই 20টা কি মিনিটে আছে, মানে মিনিট 5 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ কি বলছে দেখি তো। 28 নম্বর ম্যাথটা বলছে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরের ধাতব ঘনক রাখা আছে। ঠিক আছে, এটা হলো আমাদের 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 2 মিটার প্রস্থ বিশিষ্ট, এদিকে 2 মিটার প্রস্থ, ওইদিকে দেখা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ, এই জন্য এটা প্রস্থ। হ্যাঁ, তারপর হলো 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা কি আছে? চৌবাচ্চা আছে। ওই চৌবাচ্চার মধ্যে কি হয়েছে? এই যে 50 সেন্টিমিটার নিরেট
50 সেন্টিমিটার নিরেট ধাতব ঘনক রাখা হয়েছে। হ্যাঁ, নিরেট মানে ওটার মধ্যে ফাঁকা কোনো স্থান নাই। হ্যাঁ, মানে ওটা পুরোপুরি ওটার ভর আছে, পুরোপুরি ভর আছে, ওটার মধ্যে ফাঁকা নাই, নিরেট বুঝাইছে। ঠিক আছে, ফাঁপা না আর কি, নিরেট। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো, মানে যখন নিরেটটা ছিল তখন কিছু চৌবাচ্চাটাও পানি দ্বারা পূর্ণ করা হয়েছে, পুরোপুরি পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। তারপর পানির গভীরতা কত হবে? হ্যাঁ, বলছে চৌবাচ্চা পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো। যখন পানি দ্বারা আমরা পূর্ণ করছি, তারপর আমরা কি করছি, ওই যে ঘনকটা আছে, এই যে ঘনকটা আছে, এটাকে তুলে আনছি। তুলে আনার পর কি বলছে, পানির গভীরতা কত হলো। তাহলে দেখো, চৌবাচ্চার একটা আয়তন ছিল, তারপর এই যে ঘনকটা, এই ঘনকটার একটা আয়তন ছিল, এই ঘনকটা ওই চৌবাচ্চার একটা আয়তন দখল করছে, কারণ এটা একটা কি পদার্থ, পদার্থ কি করে, আয়তন দখল মানে জায়গা দখল করে। তাহলে একটা যে জায়গা দখল করছে, ওই জায়গায় তো আর পানি থাকতে পারতেছে না, না, ওই পানি ছিল না। আর যখন আমরা ওই ওই কি এই ঘনকটাকে তুলে নিছি, তখন কি হয়েছে, ওই পানিগুলা ওই জায়গাটা কাভার করছে, ওই জায়গার মধ্যে চলে আসছে। হ্যাঁ, পাত্রের তলায় এই ঘনকটা ছিল, আর ওই তলায় কি হয়েছে, পানি ছিল না প্রথমে, তারপর যখন ঘনকটা তুলে নিছি তখন পানিটা ওই তলায় চলে আসছে, তার মানে পানিটা কমে আসছে, উপর থেকে পানিটা কমে আসছে, মানে পানির উচ্চতা কমে আসছে। এই যে এখানে দেখো কি করছি, যখন আমরা ঘনকটা যখন নাই, তখন কি হয়েছে, এই যে পানিগুলা এই ঘনকের জায়গাটা দখল করছে এবং উচ্চতাটা, পানির উচ্চতাটা কি কমে গেছে। তার মানে এখন আমাদের এই যে পানির গভীরতা বা উচ্চতাটা আমাদের বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা ঘনকটার চৌবাচ্চাটার আয়তন বের করতে পারি এবং ঘনকটার আয়তন বের করতে পারি। ঠিক আছে, তো প্রথমে চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার। সুতরাং খালি চৌবাচ্চার আয়তন, একটি খালি চৌবাচ্চা ছিল এটা তো প্রথমে। ঠিক আছে, খালি চৌবাচ্চার আয়তন গুণ করলে 6 ঘনমিটার। ঠিক আছে, তারপর 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, মানে 50 সেন্টিমিটার বাহু, মানে ধরো একটা এই নীরের যে ঘনকটা ইয়াটা আছে, ধাতব ঘনকটা আছে, এটা হলো 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। এটা ধরো বর্গাকার আর কি। হ্যাঁ, তাহলে বর্গাকার বাহু বিশিষ্ট একটা ঘনকের আয়তন কি হবে, ওই বাহু কিউব, ওই বাহু কিউব। ঠিক আছে, ওই ঘনকের এক বাহু সমান 50 সেন্টিমিটার, তাহলে ওইটার আমরা মিটারে যদি নেই, 100 দিয়ে ভাগ দিব, 100 দিয়ে ভাগ দিলে কত আসবে, 0.5 মিটার। ঠিক আছে, সুতরাং নিরেট ধাতবের ঘনকের আয়তন হবে বাহু কিউব। বাহুটা কত, 0.5, এটার কিউব করলে কত আসবে, 0.125 ঘনমিটার, 0.125 ঘনমিটার। এটা হলো এই কি, এই ঘনকটার, এই ধাতবটার আয়তন। আর টোটাল এই যে কি, টোটাল এই যে চৌবাচ্চাটার আয়তন, খালি খালি চৌবাচ্চাটার আয়তন 6 ঘনমিটার। তারপর এই ঘনকটা রাখার পর কি করছি, পানি দ্বারা পূর্ণ করছি, তাহলে পানিরও একটা আয়তন থাকতেছে। তাহলে পানির আয়তন কত থাকতেছে, পানির আয়তন থাকতেছে চৌবাচ্চার আয়তন বিয়োগ ওই ঘনকের আয়তন, তাই না? চৌবাচ্চার আয়তন কত, 6 বিয়োগ ঘনকের আয়তন কত, 0.125। এটা বিয়োগ করলে কি পাচ্ছি আমরা, ওই পানির আয়তন, এই যে আমরা এখানে পানি যতটুকু পানি ডাললাম, ওই পানির আয়তন। পানির আয়তন কত পাচ্ছি আমরা, 5.875 ঘন মিটার। তার মানে এই যে একটু পানি আছে এখন, এই একটু পানির আয়তন কত, 5.875 ঘন মিটার। ঠিক আছে, তারপর এখন যদি আমরা পানির আয়তন বের করতে পারি, এখন দেখো কি হয়েছে, পানিটা কিন্তু এই যে চৌবাচ্চার এই দৈর্ঘ্য বরাবর ছড়ায় আছে, প্রস্থ বরাবর কি ছড়ায় আছে, শুধু কি হয়েছে, পানিটার উচ্চতা কমছে, উচ্চতা কমছে। উচ্চতা কমছে, তার মানে দৈর্ঘ্য সেম আছে, প্রস্থও সেম আছে। হ্যাঁ, তাই না, শুধু কি উচ্চতা কমছে। এখন আমরা কি লিখতে পারি, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান পানির আয়তন। আমরা পানির আয়তন পাইছি এটা, আর দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে আমরা কি পানির আয়তন। এখন আমরা দৈর্ঘ্য আর প্রস্থ কি আছে, সেম আছে, দৈর্ঘ্য আর প্রস্থ কি আছে, সেম আছে। আর আমাদের উচ্চতা বের করতে বলছে, মানে উচ্চতার চেঞ্জ হয়েছে, উচ্চতা চেঞ্জ হয়েছে পানির। এখন আমরা উচ্চতা, এই যে এতটুকু উচ্চতাটা বের করবো। হ্যাঁ, এতটুকু উচ্চতা বের করার জন্য কি করবো, দৈর্ঘ্য আর প্রস্থ সেম আছে, তাহলে পানির আয়তন থেকে আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ ভাগ দেই, তাহলে কি আমাদের পানির উচ্চতা পেয়ে যাবো, তাই না? পানির উচ্চতা এই যে এতটুকু পেয়ে যাবো। তাহলে পানির আয়তন কত ছিল, 5.875 ঘনমিটার। এটার থেকে যদি দৈর্ঘ্য আর প্রস্থ যদি ভাগ দেই, দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য আমাদের সেমই আছে 3 মিটার, আর প্রস্থ কত আছে, সেমই আছে 2 মিটার। 3 গুণ 2, ঘনমিটার থেকে মিটার গুণ মিটার, মানে মিটার আর মিটার বাদ, ঘনমিটার থেকে বর্গমিটার বাদ, তার মানে কি থাকবে, মিটার থাকবে, শুধু মিটার থাকবে। তাহলে উচ্চতা কত পাবো আমরা, 5.875 থেকে 3 গুণ 2 মানে 6 ভাগ করলে 0.9792 মিটার আসবে, 0.9792 মিটার। মানে এই মিটার থেকে আমরা কি করতে পারি, সেন্টিমিটারে নিয়ে যেতে পারি, সেন্টিমিটারে নিলে কি করব, আমরা মিটারে আসি, মিটার থেকে সেন্টিমিটার যেতে কি করব, উপর থেকে নিচে নামবো, মানে প্রত্যেক স্টেপে 10 করে নামবো। মিটার থেকে প্রথমে ডেসিমিটার, তারপর সেন্টিমিটার, ডেসিমিটারে নামলে 10, তারপর সেন্টিমিটারে আরো 10, তাহলে টোটাল 100 দিয়ে গুণ করবো। 0.97
9 2 আমরা 100 যদি গুণ করি তাহলে সেন্টিমিটার আসবে 97.92 সেন্টিমিটার প্রায়। মানে এই যে পানি এখন যে উচ্চতায় আছে, এই উচ্চতাটা কত? 97.92 সেন্টিমিটার বা 0.9792 মিটার। আর কত? এই যে এই টোটালটাই কি 1 মিটার। 1 মিটারের মধ্যে এটুক জায়গায় এখন পানি আছে, এটুক জায়গায় পানি আছে। কত কত উচ্চতায় পানি আছে? 0.9792 মিটার বা 97.92 সেন্টিমিটারে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা কি করছি? আমরা হলো করছি প্রথমে হলো এই যে শূন্য, পানি শূন্য বা এই পানি শূন্য এবং কি ঘনক শূন্য, ধাতব শূন্য, চৌবাচ্চার আয়তন বের করছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে। হ্যাঁ, তারপরে ওই ঘনকের আয়তন বের করছি। প্রথমে ঘনকের বাহুটাকে আমরা মিটারে নিছি, মিটারে নেওয়ার পর ঘনকের আয়তন বের করছি। আয়তন বের করার পর কি করছি? যখন আমরা পানি ঢালছি, হ্যাঁ, যখন পানি ঢালছি ওই চৌবাচ্চার মধ্যে পানি ঢালছি, তার মানে কি ওই ওই চৌবাচ্চার টোটালটার থেকে ওই ধাতব যে ঘনকটা আছে ওই ওই ঘনকের আয়তনটা বাদ দিয়ে পানি ঢালছি। হ্যাঁ, তাহলে পানির আয়তন আমরা বের করছি। এটা পানির আয়তন, খালি চৌবাচ্চার আয়তন বিয়োগ ঘনকের আয়তন, এটা বের করার পর পানির আয়তন এটা বের হয়েছে। কারণ কি পানির আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর দৈর্ঘ্য আর প্রস্থ কি আছে? পানি এই দুই দিকেই সেমই আছে, দৈর্ঘ্যের দিকেও সেম আছে, প্রস্থের দিকেও সেম আছে। দৈর্ঘ্যের দিকেও সেম আছে, প্রস্থের দিকেও সেম আছে, শুধু উচ্চতা চেঞ্জ হয়েছে, তাই না? উচ্চতা প্রথমে পুরা চৌবাচ্চা ছুঁই ছুঁই করতো, এই যে পানি ছুঁই ছুঁই করছে, এখন কি উচ্চতা নাইমা এখানে চলে আসছে, পানির উচ্চতা নাইমা এখানে চলে আসছে, তাই না? এখন এই যে পানি কতটুকু উচ্চতায় আছে, কতটুকু উচ্চতায় আছে এটাই বের করতে হবে। তাহলে পানির আয়তন আমরা এটা পাইছি, তাহলে আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান পানির আয়তন। তাহলে উচ্চতা সমান কি হবে? পানির আয়তন ভাগ দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ কি আছে? সেমই আছে। তাহলে পানির আয়তন যত পাইছি এটা যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ভাগ দিই তাহলে আমরা পানির আয়তন পেয়ে গেছি। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এখানেই আজকে আমাদের এই পর্ব ছিল। নেক্সট পর্বে আমরা হলো 29, 30, 31 যে সৃজনশীল গুলো আছে ওই তিনটা অনুশীলনীর ওই তিনটা সৃজনশীল আমরা করবো। ঠিক আছে, তোমরা যদি বুঝে থাকো কমেন্ট করবা। হ্যাঁ, আমাদের একটু কমেন্ট করে, আমাদের লাইক করে আমাদের পাশে থাকবা। আর যদি না বুঝো আমাদের কমেন্ট করে জানাবা যে কোন জায়গায় তোমরা বুঝো নাই, কোন ম্যাথটা তোমরা বুঝো নাই, আমরা তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।